কি করছো তোমরা? ইরফান মায়রার হাত ছাড়লো না, বিরক্ত হয়ে পিছনে ফিরে তাকায়। মায়রা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে, ওই আপু, এই জল্লাদকে নিয়ে যাও না। যখন যা পাচ্ছে আমার সেটা ধরেই টানছে শুধু। জাহারা চোখ বড় বড় করে তাকায়। মায়রা কথাটা বলেই শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পিছনে ফিরে তাকানোই বুঝতে পারেনি। মায়রা পিছন দিকে পেছানোয় ইরফান নিজেও তাল সামলাতে পারেনি। মায়রার দিকে হেলে গেলে মায়রা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজে হুমড়ি খেয়ে পড়ে মায়রার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সেই পানির গন্তব্য পথ হয় ইরফানের নিচে অবস্থানরত মায়রার মুখ। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়রা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, আমার কোমর! ও আল্লাহ, বাঁচাও! আমায় মেরে ফেললো গো, স্বামী নামক এই অস্বামীটা আমায় মেরে ফেললো। ইরফান ধরপড় করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পরে পিছলে গিয়ে আবারও মায়রার উপর ঠাস করে পড়ে যায়। মায়রা আরো জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মায়রার মুখ চেপে বলে, স্টুপিড ইডিয়েট। এত চিৎকারে রুমা নেওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মায়রার ঘরে। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মায়রাকে না দেখতে পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহানারা? জাহারা ঢোক গিলছে বারবার। তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিলে রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে এই অবস্থায় দেখে বিস্ময় কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতরে নজর করলে মায়রাকে ভেজা বেড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে, এই মেয়ে ওখানে শুয়ে কি করছে? মায়েরা ধীরে ধীরে উঠে বসে, ডান হাত কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু ব্যথা ছিল এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে। সব এই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি খালা শাশুড়ি কাউকে খেয়াল না করে চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য লোক, আপনি কি আর শোয়ার জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার উপর এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা, শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছেন আমার ইজ্জত নেয়ার, নয়তো ধূপধাপ মেরে দেয়ার। আমার কোমর খুলে গেল বোধহয়, বেয়াদব লোক একটা। মায়েরা নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে, মাথা তার নিচু। বাইরে যে এতগুলো মানুষ মায়েরা দেখেনি, দেখলেও বাকি, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মায়েরার কথা শুনে রুমা নেওয়াজ ইরফানের খালা দুজনে বিব্রত বোধ করলো। এদিকে মায়েরার প্রতি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। অনেকক্ষণ সহ্য করলো এই বাচালকে, আর পারল না। আগুন চোখে উল্টে ফিরে দাঁড়ালো। মায়েরাকে এক ঝটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মায়েরার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে। মাথা গিয়ে থাকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফান, ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্তলাল চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়েরার দিকে এগুতে নিলে মায়েরা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমা নেওয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মায়েরা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে ভিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর 2 দিন পর আমি পচে যাব, তোকে টাক করিয়ে ছাড়বো তখন আমি। ইরফান মায়ের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, বেয়াদব বাচাল মেয়েকে আমার সামনে আর একবার দেখলে হয় সোয়, ওকে আমি খুন করে ফেলবো। কথাটা বলেই হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে কেমন কেঁপে ওঠে। যাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইরা তো রাগ দেখে, তবে খুশিও হয়েছে বেশ। এতক্ষণ যা উল্টাপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মায়েরার উপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলেই অসহ্য, ফালতু কথা বলায় স্বভাব। ইনায়া রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বেড়াল হয়ে মায়েরার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়েরা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালাতো বোনকে দেখে আরো অবাক হয়। এর মধ্যে রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে মায়েরাকে ধরে ধরে উঠালো। মায়েরা দাঁড়াতেই পারছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়েরাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনায়া মায়েরাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মায়েরাকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমা নেওয়াজ মায়েরাকে ছেড়ে রেগে বললেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মায়েরা কান্না মাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বলেই তো হয় হাত না চালাতে, কতগুলো মেরেছে আমায় আজ। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মায়েরাকে রেডি হয়ে থাকতে দেখে ভ্রু কুচকে বলল, রেডি হয়েছো কেন? মায়েরা দুহাতে চোখ মুছে ভাঙা গলায় বলল,
আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রুমা নেওয়াজ ইনায়ার দিকে তাকিয়ে বলল, আজ কলেজ যেও না, দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছো। এত মুখ বন্ধ করে রাখতে পারে না। ইরফানকে কিছু বলে লাভ আছে? দুটোই দুই মেরুদণ্ডের। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছেন, এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নেওয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মায়রার ঘরে এসে বলে। কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমা নেওয়াজ পিছনে ফিরে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, কি জানি না আমি, মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নেওয়াজ ভ্রু কুচকালো, এগিয়ে এসে মায়রাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে, কেঁদেছে বোঝা যাচ্ছে, দুই গাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা নেওয়াজ আর কিছুই বলল না। তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কেমন একরোখা। এজন্য বিয়ের আগে স্বামীকে বারণ করেছিলেন, কিন্তু তার স্বামী তো আরেকজন, কেউ তার কথা শুনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে ভাবে মার খাচ্ছে, আর সে দেখছে। ব্যাপারটায় তিনি যেমন বিরক্ত তেমনি আহত। তারেক নেওয়াজ গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ, এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মায়রা চোখ তুলে তাকায়। তারেক নেওয়াজের গম্ভীর গলা শুনে মায়রা অবাক হয়। মায়রাকে চুপ থাকতে দেখে তারেক নেওয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে, কি হলো বলো, মিথ্যা বলবে না একদম। মায়রা কেঁপে উঠে চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে। বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলে, মায়েরা আমি কিছু জিজ্ঞেস করছি। মায়েরা ঢোক গিলে। তারেক নেওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না, এখন নাম ধরে ডাকলো। তার মানে সিরিয়াস রেগেছে। মায়েরা ছোট মাথায় এটাই খেললো, মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ইরফান তাকে মেরেছে। তারেক নেওয়াজের রাগে কপালে রক ফুলে উঠলো, আর একটা কথাও বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল, সে আর ইরফানের যাওয়ার কথা, একজনের সাথে মিট করার কথা আছে, এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটিতে যাবে, এজন্য আগে আগে বেরিয়েছিল। মামার কথায় অবাক হয়, নীরবে সম্মতি দিয়ে কল রাখে। এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার ইরফানকে কল করলো, ফোন তুললো না। শুদ্ধ ভ্রু কুচকালো, কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঠেকলো। ইরফানও কল ধরছে না, খানিক চিন্তা হলো। ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মায়রা ইনায়াকে বলে, আপু বাবা কি অনেক রাগী? ইনা মলিন মুখে বলে, কিছুটা, যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগে। মায়েরা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেললো, এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল। আপু তুমি কলেজে যাও, আমি আরেকদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল। ইনার কান্না পাচ্ছে। মায়েরার মাথায় হাত বুলিয়ে বলল, কলেজে না গেলে কিচ্ছু হবে না, তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। মায়েরা মৃদু হেসে বলল। তুমি খুব ভালো আপু। ইনায়া কিছু বলল না, মায়েরার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মায়েরা চোখ বুজে দাঁতে দাঁত চেপে আছে। কোমরের ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে, তাই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবসময় হাসি খুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনায়া ভয় পেয়ে বলে, মায়েরা বেশি ব্যথা করছে? মায়েরা কান্নাগুলো গিলে নিল বহু কষ্টে। অতঃপর দুহাতে চোখ মুছে মলিন হেসে বলল, আপু জানো ছেলেমেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর না বলো? ইনায়া ভ্রু কুচকে তাকিয়ে রইল মায়েরার দিকে। মায়েরা কেন বলল এই কথাটা? মায়েরা হঠাৎই হেসে বলল। আপু তুমি কলেজে যাও, আমি ঠিক আছি। ইনায়া রেগে বলল, তুমি আসলে অনেক বড় মায়েরা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। কোথাও যাব না আমি, তুমি চুপচাপ থাকো। আমি খাবার আনছি, খাবার খেয়ে ওষুধ খাবে, বুঝলে? কথাগুলো বলে ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো, এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা মৃদু হেসে ইনায়ার দিকে তাকিয়ে রইল, বিড়বিড় করে, এই আপুটা বেস্ট আপু। শুদ্ধ ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নেওয়াজ বলে, তোমাকে আমার সাথে দেখা করে আসতে বলেছি, ওই বেপরোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল। মামার কথায় দ্রুত পিছিয়ে আসে, বুঝলো তার মামা গরম, আর তা ইরফান রিলেটেড। তারেক নেওয়াজ ঘর নিচতলাতেই। তিনি তার ঘরে যেতে যেতে বলেন, আমার ঘরে এসো। শুদ্ধ চিন্তিত বদনে তার মামার পিছু যায়। ঘাড় বাঁকিয়ে একবার উপরে তাকায়। ইরফান কি বাসায় আছে নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার। ইরফান গেলে সে থেকে গেলে কেমন হবে ব্যাপারটা। আবার ভাবলো ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কে। ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্ডিয়ান মানো, তাই তো শুদ্ধ? মামার কথায় অদ্ভুতভাবে তাকালো শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলল, জি মামা, অবশ্যই।
তারেক নেওয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসলো, অতঃপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই, তাই তো? শুদ্ধ ভ্রু কুচকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে কি মানতে হবে তাকে। সে কিছু বলার আগে তারেক নেওয়াজ উল্টো ঘুরে পিছনে দুহাত একসঙ্গে বেঁধে বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সে মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেওয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্ডিয়ান মানো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দিবে না অবশ্য, তাই না? তারেক নেওয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বারবার ঢোক গিলে। তারেক নেওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মায়রা, ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের তো শুধু নামে বিয়ে হয়েছিল, আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি, তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম কথা শুনে ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার। এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানায় হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নেওয়াজ শব্দ পেয়ে পিছনে ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ভ্রু কুচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে, বিস্ময় নিয়ে তারেক নেওয়াজের দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমার কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। শুদ্ধ দ্রুত বলে, না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে। এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্তলাল চোখে শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল। একবার তারেক নেওয়াজের দিকে তাকালো, তিনি তার ছেলের পানে রেগে তাকিয়ে আছে, তার ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাছ থেকে আমায় কে বাঁচাবে? তারেক নেওয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল, পেছনে বাঁধা হাত শিথিল করে দুপা এগিয়ে এসে বললেন, ইরফান ভেতরে এসো, তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলল, মেজ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দুই হাতের গোটানো শার্ট কবজি পর্যন্ত টেনে নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করলো। তার উদ্দেশ্য, সে এখন আবুল সাজতে চাচ্ছে, আর মায়েরা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারেক নেওয়াজ বিরক্ত হয়ে বলল। ইরফান, আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধ থেকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায়, গম্ভীর গলায় বলে, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায়। পিছন থেকে তারেক নেওয়াজ ডাকে, ইরফান, তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান, দাঁড়াও। ইরফানের হেলদোল নেই। তারেক নেওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কোচকালেন। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার ভাইকে বলে দিও, আর তুমি প্রিপারেশন নাও, ডিভোর্সের ব্যাপার আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুদ্ধ কাদো কাদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মায়েরার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ার সামনে দাঁড়িয়ে গেলে ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ার বা হাতে ছোট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখলো, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতে শার্ট গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পুরল। ইনায়া শুদ্ধর দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেরটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনায়া পিছন দিকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয়। শুদ্ধ ভ্রু কুচকে বলে, মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি, তাও দিচ্ছিস না। গসিটি বেগমের মতো আচরণ কম করে কর, বেয়াদব। ইনায়া বিরক্ত হয়ে বলে, এটা মায়ের খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুক করে তার মুখে পুরে নেয়। ইনায়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে, দুদিন পর ও আমার বউ হবে, তাই আগে থেকে বাঘ বসাচ্ছি, বুঝলি গাদা? ইনায়া ভ্রু কুচকে বলল। মানে? শুদ্ধ ইনায়ার হিজাবে ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল এই বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মাইরা মেয়েটার মাঝে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে বলে। ভাইয়া মায়েরাকে আবারও মেরেছে? শুদ্ধ অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখলো শুদ্ধ। গলা উঁচিয়ে হেসে বলল, মাইরা আমার বউ হতে যাচ্ছে খুব শীঘ্রই, তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকালো, অবাক হয়ে বলল, তোমার মাথা আছে না গেছে? শুদ্ধ ইরফানের পিছনে অবয়বের দিকে তাকায় আরেকবার। ইনায়ার কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানি দেখ, মাথার জায়গায় আছে, তুই চোখের ডক্টর দেখা। আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটামি করবো না।
এটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনায়া তবদা খেয়ে আছে, চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়রার ঘরের দিকে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা করলো। তার আগে ইরফান শুদ্ধর কলার শক্ত হাতে চেপে টেনে বাইরের দিকে নিয়ে যায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে স্যার আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়লো না, উল্টে আরো শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গেলে ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা, সে নিজে এভাবে রেখে গিয়েছিল হয়তো মনের ভুলে। মায়েরা এদিকে ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধের দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, ইনায়া খেয়াল করেছে। কি যে তার ভাইয়ের হাবভাব বোঝা যায় না। অতঃপর সে ঘরের ভেতরে প্রবেশ করে, হাতের প্লেট রেখে মায়রার পাশে বসে মায়রাকে ডাকে। এটুকু সময়ের মাঝে মেয়েটা ঘুমিয়েছে। ইনায়ার ডাকে মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়, ধীরে ধীরে উঠে বসে, দু হাতে মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মায়েরা? মায়রা হেসে বলে, না আপু, ঠিক আছে, মাথা ব্যথা করছিল তো তাই একটু চোখ লেগেছিল। ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়রার সামনে ধরলে মায়রা পরোটার মিষ্টি দেখে হেসে বলে, এই খাবার তো আমার ফেভারিট আপু। ইনায়া মৃদু হেসে বলল। আমি জানি, তুমি বলেছিলে। মায়রা একবার মুখে নেয়, মুখের খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু করলার গাছ নেই কেন? ইনায়া ভ্রু কুচকে বলে, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই। ওই অকাধ্য কে খায়? মায়রা হেসে বলে। অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক অনেক ফেভারিট। ইনায়া অবাক হয়ে মায়রার দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে, করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওদিকে আমার ভাইয়া করলার তরকারি যে টেবিলে থাকে সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না। ব্যাপারটা তো পুরোই উল্টে গেল। মায়রা হেসে বলে, তোমার ভাই একটা জল্লাদ, বুঝলে? যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না, এমনি জল্লাদপনা করে। ইনায়া মৃদু হাসলো, কিছু বলল না। মায়রা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা টাপনিল খেয়ে নেয়। ইরফান তার পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়, শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে নেয়। এরপর শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবার পকেটে রাখে। সিগারেট ঠোঁটের ফাঁকে রেখে গম্ভীর স্বরে বলে, লাইটার। শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল, দৃষ্টি তার শুদ্ধের উপর নড়চড় নেই। তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধর পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান লাইটার ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরল। শুদ্ধ থেকে দুপা পিছিয়ে গিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস? তোর চেয়েও কম খাই ঠিক আছে, কিন্তু খাই আর খেতেও পারি। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্যে উড়াতে লাগলো। শুদ্ধ আবারও বলে, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলে। শুনেছি। শুদ্ধ ভ্রু কুচকে বলল, তোকে তোর ঠান্ডাই লাগছে, এর মানে তোর মত আছে। তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে পাকা চোখে সিগারেটের দিকে তাকায়। এরপর আবারও শুদ্ধের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুটিয়ে কনুই পর্যন্ত ভাঁজ করে মাথার এলোমেলো চুলগুলোর ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নিব না কেন? জাহিদ বলেছিল মায়ের একটু পুতুল, মিথ্যে বলেনি, ও আসলেই একটা পুতুল। ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটে আরও 2-3 বার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আধা খাওয়া সিগারেটে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুদ্ধ মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো, আজ এর চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভ্রু কুচকে বলে, পুতুলটাকে সারাদিন মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে, আমি ওকে বিয়ে করে লাইনটা শেষ করার আগে ইরফানের বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেট শুদ্ধর ঠোঁটে চেপে ধরে। শুদ্ধ ছিটকে সরে যায় দুপা। ইরফান তার বাম পা শুদ্ধের পেছনে দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেজে। ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধের ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো, ছেলেটার নড়তেও পারছে না। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে ইরফানের দু ঠোঁটের উপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কাও দিল খানিক, ছেলেটাকে এক চুল সরাতে পারল না। মিনিট 2 পরে ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে নেয়, পোড়া ঠোঁট জোড়ায় হাত বোলায়। ইরফান দাঁড়িয়ে যায়, দুহাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায়, খুবই সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে।
কয়েক মিলি সেকেন্ডের মাঝে তা মিলিয়ে চোখ মুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন, আদারওয়াইজ ইউ উইল বি ফিনিশড। কথাটা বলে ইরফান কয়েকবার ডান দিকে গিয়ে তার গাড়িতে উঠে বসে। শুদ্ধর ইচ্ছে করলো এর ভাই নামক শত্রুকে পচা পানিতে ডুবাতে। তার মন মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে, কোন দুঃখে চাইলো এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো। তারেক নেওয়াজ তখন বাইরে বেরিয়েছে। শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।